সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় নতুন রূপে করোনা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন সুদূর পোল্যান্ড থেকে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি মাসুদুর রহমান তুহিন আপনার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমরা ইউরোপে দেখলাম যে করোনা আবার তার দ্বিতীয় ধাপ যেটি বা দ্বিতীয় ঢেউ, সেটিতে পুরো ইউরোপই কাহিল। আমরা বলবো যে যুক্তরাজ্য অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিবেশী দেশগুলো তাদের সড়ক, বন্দর এবং সমুদ্র বন্দর সব কিছুই বন্ধ করে দিয়েছে। অনেকেই লন্ডন শহর ছেড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ইউরোপের সার্বিক অবস্থা কি এখন? ধন্যবাদ আপনাকে। অ্যাসেট টেলিভিশনের অগণিত দর্শকদের আমার পক্ষ থেকে, প্রবাস থেকে শুভেচ্ছা, সুদূর পোল্যান্ড থেকে। আমরা সবাই জানি যে করোনার যে থাবা, সেই থাবাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনপদের নাম হচ্ছে ইউরোপ। ইউরোপের এমন কোনো দেশ নেই যেখানে এই করোনার থাবা বিস্তার লাভ করেনি এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়িকভাবে বলেন, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে সব ক্ষেত্রেই ইউরোপ একটা বিপর্যস্ত এখন বর্তমান জনপদ এই করোনার থেকে। আমরা খুব আতঙ্কের মধ্যে, ইউরোপের সব যারা প্রবাসী এবং ইউরোপিয়ান যারা আছেন সবাই আতঙ্কের মধ্যে আমরা দিন কাটাচ্ছি প্রতিটা মুহূর্ত। বর্তমানে আমরা এমন একটা সময়ে কথা বলছি যে সময়টাতে চীনের পরে, চীন থেকে এই ভাইরাসটা দেখা দেওয়ার পরে ইউরোপেই সবচেয়ে বেশি এই ভাইরাসটার প্রভাব পড়েছে। বর্তমানে আমরা সেকেন্ড ওয়েভ পার করছি। ইংল্যান্ডে আপনারা শুনতে পাচ্ছেন যে দু তিন দিন আগে থেকেই এই নতুন রূপে করোনা ভাইরাসের যে দেখা দিয়েছে, সেক্ষেত্রে ইংল্যান্ড বলতে গেলে এখন প্রায় বিচ্ছিন্ন হতে যাচ্ছে আর কি। বাই এয়ার এবং বাই রোড যত পাবলিক ট্রান্সপোর্ট আছে সব ট্রান্সপোর্ট বন্ধের পথে। কারণ আপনারা জানেন ইংল্যান্ডে ইংলিশ চ্যানেলের মাধ্যমে ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশেই ব্যবসা বাণিজ্যের যাতায়াত রয়েছে এবং বিভিন্ন পণ্য পরিবহন করা হয় ইংলিশ চ্যানেলের মাধ্যমে। সেজন্য ইউরোপ থেকেও ইংল্যান্ড বিচ্ছিন্ন হওয়ার পথে। প্রতিদিন ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, জার্মানি, পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া, সবগুলা দেশই প্রতিদিন প্রায় 20,000-এর উপরে করোনা আক্রান্ত হচ্ছে। ইংল্যান্ডের যে নতুন করোনা ভাইরাস দেখা দিয়েছে, কালকেও আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি, ভার্চুয়ালি কথা বলা হয়েছে বর্তমানে ইংল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে। উনি নিজে একজন ডাক্তার। ওনার কথা থেকে যা বুঝতে পারলাম যে ইংল্যান্ডে এখন এই নতুন করোনা ভাইরাস নতুন রূপে যে আতঙ্ক ছড়াচ্ছে, ওনারা এটা নিয়ে খুব গবেষণা করতেছেন যে আসলে এটার বর্তমান পরিস্থিতি কি। আপনারা জানেন যে সেপ্টেম্বরে এই নতুন রূপে করোনা ভাইরাসটা দেখা দিয়েছে। এখন এটা নিয়ে গবেষণা করা হচ্ছে এবং এই নতুন রূপের ভাইরাসে কতজন লোক আসলে মারা গেছেন বা আক্রান্ত হয়েছেন এটা এখনো গবেষণার মধ্যে আছে। ওনারা তথ্য সংগ্রহ করতে। মাসুদুর রহমান তুহিন, করোনা ভাইরাসের যে টিকা যেটি ইউরোপে প্রয়োগ শুরু হয়েছে, বিশেষ করে যুক্তরাজ্যে তো ফাইজার এবং বায়োনটেকের টিকার প্রয়োগ শুরু হয়েছে, সেই টিকা আসলে কতটা প্রতিরোধ করতে পারছে বা টিকা নতুন ধরনের করোনার ক্ষেত্রে টিকা কতটা কার্যকর? সেক্ষেত্রে আপনাদের প্রবাসীরা কি আশান্বিত যে নতুন ধরনের করোনা আপনাদের জীবনে কোনো ধরনের প্রভাব পড়বে না? এখনো পর্যন্ত ইউরোপের নতুন রূপে যে করোনা দেখা দিয়েছে সেটা নিয়ে জনমনে আতঙ্ক আছে, কিন্তু ডাক্তাররা বলতেছেন যে এটা দিয়ে সম্ভব নতুন রূপের যে করোনা এটাকে মোকাবেলা করা। তবে এটা এখনো গবেষণার মধ্যে আছেন। এখনো শিওর ভাবে ডাক্তাররা বলতে পারতেছেন না যে আসলে এই নতুন করোনা ভাইরাসের যে টিকা, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ইংল্যান্ডের থেকে এবং ইউরোপের অন্যান্য দেশেও শুরু হচ্ছে। পোল্যান্ডে আপনার
করোনা ভ্যাকসিন ডিসেম্বরের লাস্টেই হাতে পাওয়ার কথা। 6 লক্ষ করোনা ভ্যাকসিনের অর্ডার করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে এটা সর্বসাধারণের জন্য একদম বিনামূল্যে সবাইকে দেওয়া হবে সরকারিভাবে। তো জনমনে আতঙ্ক অবশ্যই আছে, কিন্তু ডাক্তাররা আতঙ্কিত হওয়ার জন্য আতঙ্ক না হওয়ার জন্যই, জনমনে ভয় সৃষ্টি না হওয়ার জন্য ডাক্তাররা বলতেছেন যে এটা দিয়ে সম্ভব। তবে এটা এখনো গবেষণা চলতেছে যে নতুন রূপের যে করোনা, সেই করোনাটা যে ভ্যাকসিনটা বাজারে ছাড়া হয়েছে, জি, ওই ভ্যাকসিন দিয়ে ওনারা চিন্তা করতেছেন যে এটা দিয়ে সম্ভব। তবে এটা এখনো কনফার্ম ওনারা করতে পারেননি। মাসুদুর রহমান তুহিন, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, করোনার যে নতুন রূপ বা নতুন রূপে যে করোনা ইউরোপে এসেছে বা সেটির ঢেউ আসলে কি বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা, যেখানে ইউরোপের প্রতিবেশী দেশগুলো তাদের সমস্ত বন্দর বন্ধ করে দিয়েছে বা অনেকটা বিচ্ছিন্ন হতে চলেছে, সেখানে বাংলাদেশের আসলে কি করা উচিত এই মোকাবেলায়? ধন্যবাদ আপনাকে। দেখুন, করোনার দ্বিতীয় ঢেউ এই নিয়েই আসলে বিশ্ব এখন চ্যালেঞ্জে ছিল, বিশেষ করে ইউরোপ আমেরিকায়। এখন নতুনভাবে এই নতুন ডাইমেনশনে এই নতুন স্ট্রেনের নিউ করোনা ভাইরাস আবার নতুনভাবে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে ওয়ার্ল্ডে। ইতিমধ্যে আমরা তহিন সাহেবের কাছে জানতে পারলাম, আমরা মিডিয়া টিডিয়াতেও দেখেছি যে বিশ্ব এখন চ্যালেঞ্জে। কারণ এই ব্রিটেনের জনগণ, চিকিৎসা ব্যবস্থা এখন আসলে নিজেরাও চ্যালেঞ্জে আছে। ব্রিটেনের সরকার নতুনভাবে সিকিউরিটি মিটিং করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। ব্রিটেনের সাথে এখন পৃথিবীর সব দেশেরই যোগাযোগ প্রায় বন্ধ, এবং সেই প্রেক্ষাপটে চিকিৎসকরা এবং গবেষণা যারা করে তারাও নতুনভাবে ভাবতে শুরু করেছে যে ভ্যাকসিনটা দ্বিতীয় ওয়েভ সামলানোর জন্য কোভিড মোকাবেলায় যে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছিল, এখন তারা নতুনভাবে চিন্তা করছে নতুন যে ওয়েভ আসছে, নতুন করোনা ভাইরাস, সেই স্ট্রেন এই ভ্যাকসিনের কতটুকু কার্যকর হবে সেই নিয়েও কিন্তু চিন্তাভাবনার সময় আসছে এখন। সেই প্রেক্ষাপটে আমি বলবো, আপনি যে প্রশ্ন করলেন আমাকে, বাংলাদেশে ডেফিনেটলি বাংলাদেশের সাথে ইউরোপের তো অনেক যোগাযোগ আছে, ব্রিটেনের যোগাযোগ। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি অন্যান্য দেশের মতো বাংলাদেশও এয়ারপোর্ট, স্থলবন্দর, নৌবন্দর সব ক্ষেত্রেই কঠোর নিরাপত্তা রাখা উচিত। যে কোনো অবস্থাতেই যেহেতু সেকেন্ড ওয়েভের সেই নিউ টাইপ অফ ভ্যাকসিন যেটা আমাদের দেশে না আসতে পারে। আমরা মনে করি যে এখন আসলে আমাদের বাংলাদেশের সরকারও খুব সতর্ক। আমাদের চিকিৎসক যারা আমরা আছি, চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, তারাও আমরা অ্যালার্ট, দ্বিতীয় ম্যানেজ করতে প্রস্তুত। এবং আমরা ভ্যাকসিন আসবে সামনের জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে অক্সফোর্ডের ভ্যাকসিন আসবে, সেই ব্যাপারে আমরা প্রস্তুত, এবং সরকারও প্রস্তুতি নিচ্ছে। এবং এই প্রস্তুতি নিয়ে অনেক কর্মযোগ্য আছে, এই নিয়ে আমি পরে আসছি। তো আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু এটুকু বলবো যে বাংলাদেশের সরকার এই ব্যাপারে সার্বিক প্রস্তুতি নেওয়া উচিত, যে কোনো অবস্থাতেই যাতে আমাদের দেশে সেই নতুন করোনা ভাইরাস না আসতে পারে। দেখুন, যখন চীন থেকে আমাদের দেশে আসলো, প্রায় 2.5 মাস পরে আমাদের দেশে এই ভাইরাসটা আসলো। সেই প্রেক্ষাপটে সেটা মাথায় রেখে আবার যাতে সরকার নতুনভাবে সিদ্ধান্ত নেয় যে কোনো অবস্থাতে যে আমাদের দেশে না আসতে পারে, এবং এই ভাইরাস আসলেই আমাদের যে ভ্যাকসিনের প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি, এই নতুন ভাইরাস আসলে আমরা আসলে আবার নতুনভাবে চ্যালেঞ্জে পড়ব। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আমাদের যাতে না আসে সেই প্রস্তুতি নেওয়া উচিত। জি, অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে আবার আসবো আমরা। দ্বিতীয় ঢেউয়ে নতুন রূপে যে করোনা, সেটিকে মোকাবেলায় কি আসলে আমরা প্রস্তুত আছি কিনা, বা প্রথম ঢেউয়ে সময় আমরা অনেক সময় পেয়েছিলাম কিন্তু তাও প্রস্তুতি যথেষ্ট তখন ছিল না, আমরা দেখেছি মানুষকে অনেক নাজেহাল হতে হয়েছে চিকিৎসা পেতে গিয়ে। এবারও কি পরিস্থিতিটা কি হতে পারে? ধন্যবাদ জাহিদ সাহেব আপনাকে, এবং আপনার মাধ্যমে এসিটিভির দেশ বিদেশের অগণিত দর্শক শ্রোতাকে। খুব চমৎকার বিষয়টা চমৎকার, কিন্তু এটার আলটিমেট এফেক্ট তো আমাদের কাছে খুবই নেতিবাচক, যেটা নিয়ে আপনি আজকে তুলেছেন। ধন্যবাদ। আমার সাথে ডক্টর আজিজ ভাই এবং তুহিন সাহেব ইউরোপ থেকে যোগ দিয়েছেন, ওনাদের দুজনকেও এবং আমাদের দর্শক শ্রোতাকে।
আমি যেটা বলবো, আমি ইনফ্যাক্ট আজিজ ভাইয়ের সাথে অনেকটা একমত। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা আমি যোগ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন, উনি যে কথাটা বলছে যে চায়না থেকে আমরা যে সময়টা পেয়েছিলাম, তারপর কি হলো কি হঠাৎ করে ইভেন চাইনিজ আমার কিছু ক্লায়েন্ট ছিল, তারা যখন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে টেলিফোনে দেখা করতে চাচ্ছে, আমি বললাম তুমি না চায়নাতে, মানে আমি তো পরশুদিন চলে এসেছি। তারপর আমি বললাম যে তো যথেষ্ট প্রিকোয়েশন মেনটেন করে সোনারগাঁর লবিতে যথেষ্ট দূরত্বে বসে আমি বলে তুমি এমন ভাব করছো, আর তোমার এয়ারপোর্ট দিয়ে যখন আমি ঢুকছি আমাকে কেউ জিজ্ঞেসও করেনি যে ওয়েদার আমি এরকম কোনো আমার কিছু আছে কিনা, মানে আই ওয়াজ অ্যাবিট শকড অ্যান্ড সারপ্রাইজ। তারপরে যখন ধরুন আপনারা তো সবাই জানেন যে ইটালি থেকে যারা আসলো, যখন ইটালির লোকজন তারা এয়ারপোর্টে যে সিন ক্রিয়েট করলো এবং এক পর্যায়ে তাদেরকে নিজ নিজ গ্রামে যেতে দেওয়া হলো, আলটিমেটলি সেই সময়ই কিছু না কিছুভাবে এটা ছড়িয়েছে। যাই হোক, আমাদের প্রবাসীদের এসেছে, তারা যদি ল অ্যাবাইডিং সিটিজেন হয় তাহলে দেশকে সহায়তা করা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য যারা বিদেশে আছে। সেখানে যেমনি তারা মানেন, তুহিন সাহেব খুব ভালো করে জানেন, এবং আজিজ ভাই ব্রিটেনের কথা বললেন, সৌদি আরবে গতকাল থেকে অলরেডি শুরু হয়েছে। সৌদি আরব সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশ দিচ্ছে। এটার কারণ হচ্ছে যে আপনি যথার্থই বলেছেন যে নতুন রূপে নতুনভাবে যে আবির্ভূত হচ্ছে। এখন যে জেনোমটা আমাদের কালেকশন করা হয়েছে, বাংলাদেশেও এতে কন্ট্রিবিউট করেছে অসংখ্য, অক্সফোর্ডকে করেছে, আমেরিকাকে করেছে, বিভিন্ন জায়গায়। যেহেতু সারা বিশ্বের জন্য একটা সার্বজনীনভাবে টিকা তৈরি হয়, সেটা যেন বিশ্বের প্রত্যেক জনপদে প্রত্যেক মানুষকে, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সব লেভেলের কাছে গ্রহণযোগ্য এবং এটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। তাহলে যদি আগেরটার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার মতো করে সক্ষমতা নিয়ে গড়ে তোলা হয়, তাহলে নতুন যেটি আসছে এটির জন্য আমাদের তখন যেরকম প্রস্তুতি ছিল না, এখন প্রস্তুতি আমাদের একভাবে আছে। তারপর ধরুন প্রস্তুতি থাকলেও আমাদের মানুষের জনসচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আপনি এখনও হাটে বাজারে যেখানে যান, মাস্ক নো সার্ভিস, এটা কজন ফলো করে? তারপরে সরকার যথেষ্ট প্রিকশন নিচ্ছে, জরিমানা করছে, জেলের বিধান রেখেছে, তারপরে আপনি দেখবেন যে হার্ডলি পিপল মেনটেন ইট। গ্রামে গঞ্জে তো একদমই করছে না, মসজিদে সেই ডিস্টেন্স এখন আর মেনটেন করা হচ্ছে না, কোনো পাবলিক প্লেসে সেটা মেনটেন করা হচ্ছে না। আমরা এখানে যে ডিস্টেন্সটা মেনটেন করে বসি, আপনি উইল ডোন্ট ফাইন্ড এনিহোয়ার। তো আমি মনে করি যে ইমিডিয়েট হিসাবে যেটা আমাদের কটা জিনিস করা উচিত, অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে সমস্ত এয়ারপোর্ট, স্থলবন্দর, বিমানবন্দর সব কিছুকে চেক দেওয়া, অন্তত কিছু দিনের জন্য নতুন শেপটা যেন আমাদের মধ্যে প্রবেশ না করে, এক। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের সরকারকে বা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নতুন শেপের ধরন, উপসর্গ, এই সব কিছু ইতিমধ্যে কিছু না কিছু দেশে এটা হয়েছে, সেটা যদি আগে থেকে আমাদের মানুষদের জানিয়ে দেওয়া হয় এবং আইসোলেশন, এখন তো আইসোলেশন ইনফেক্ট হয় না, আমার ফ্যামিলিতে হয়েছে, ধরুন টু বি অনেস্ট আমার মিসেসের হয়েছে, এবং আমি হাসতে হাসতে বলেছি যে আমার নাম তো গিনেস বুকে আসা দরকার। বলে কেন? আমি বললাম যে আমি তো আমার মিসেসের সাথে একই রুমে ছিলাম, একই বাসায় ছিলাম, তাকে সমস্ত সেবা যত্ন করেছি, তারপর তো খাওয়া টাওয়া দিয়েছি, শুধু না আমি একই খাটেও ছিলাম, বাট আমরা হয়তো শোয়ার সময় একটু মাঝখানে ডিস্টেন্স ছিল, এবং ঘুমের পর্যায়ে সেটা কতখানি থাকে আল্লাহ ভালো জানেন। তো যেটা করেছি আমি তার সেবা যত্ন করে 8 দিন 10 দিনের পরে সে যখন সুস্থ হয়েছে তখন তাকে বুঝতে দিয়েছি তার একটা কোভিড হওয়ার পসিবিলিটি ছিল, এখন নেগেটিভ, এবং আমার ছেলে মেয়ে যখন দেখতে পাচ্ছে না তখন সে ধারণা করছিল, কারণ সে এতই দুর্বল প্রকৃতির, সে হয়তো তার হার্ট অ্যাটাকই হয়ে যেত যে কোভিড হয়েছে এটা শুনে। তো সেই সাপোর্টটা আমি তাকে দিয়েছি। তো আমি তাকে হাসতে হাসতে বললাম যে দেখো, যখন সারা বিশ্বে দেখা যায় গ্লাসের এই পাশে হাজব্যান্ড, ওই পাশে ওয়াইফ, আমি কিন্তু তোমার পাশাপাশি আছি। তো যেটা বলছিলাম যে আমাদের মনোবলটা একটা বড় ব্যাপার, এটা আছে, কিন্তু মনোবল তো সবসময় শারীরিক সক্ষমতাকে বিবেচনা করে না। আমাদের মানুষের ইমিউনিটি ক্ষমতাটা অনেক ভালো, আপনি খুব ভালো করে জানেন যে এটা আমরা একসময় বিসিজি টিকা অন্যান্য কারণে বলা হচ্ছে, ছোটোবেলা থেকে মানুষের যে মাটির সাথে সংমিশ্রণে গড়ে ওঠার যে তার সক্ষমতা ডেভেলপ করেছে, ইউরোপের মানুষদের কেন এটা নেই? তারা কিন্তু অতটা করতে পারে না। তারা যখন বাংলাদেশে আসে মিনারেল ওয়াটারটা পর্যন্ত ট্রাঙ্কে করে নিয়ে আসে, আমাদের দেশের মিনারেল ওয়াটার তাদের সহ্য হয় না। তো আমাদের যে, আমি বিশ্বাস করি আমাদের মানুষদের, দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একসময় বলেছিল যে বাংলাদেশে 20 মিলিয়ন মানুষ এই প্রথম ওয়েভেই মারা যেতে পারে। আলহামদুলিল্লাহ এখনও আমরা 10,000 ক্রস করিনি। সো হয়তো হিসেব মতে যদি কম বেশি করা হয় আরও বেশি হবে বা আরও কিছু হবে, দ্যাট ইজ বাট নট অ্যাট লিস্ট 1/4 1/5 অফ দ্যাট। আর আমাদের মতো একটা দেশ যাদের কোনো, এটা একটা নতুন প্রভাব, নতুন বিস্তার, কোনো সক্ষমতা ছিল না, এবং আমরাই দেখেন সেই অবস্থাও আমরা চায়নাকে পর্যন্ত হেল্প করেছি। বাংলাদেশের একটা কোম্পানি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে
চায়নাকে 20 লক্ষ কোভিড সামগ্রী, চায়নার মতো দেশকে হেল্প করেছে। এবং সেই সময় চায়নার টিম যখন বাংলাদেশে এসছে, তারা বলে গেছে যে তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের দেশের ম্যাটেরিয়ালস দিয়ে, কোভিড সামগ্রী দিয়ে আমাদেরকে হেল্প করেছে, আমাদের টিকা বেরোলে আমরা প্রথম তোমাকে দেব। মানে এই যে বন্ধুত্বপূর্ণ রিলেশনের নিদর্শন। তারপর ইন্ডিয়া এগিয়ে এসছে, অন্যরা এগিয়ে এসছে, এখন সরকারিভাবে অনেক প্রস্তুতি রয়েছে। সেই সময় দেখা গেছে যে আমাদের সব স্টিক নাই এটা কালেকশন করা, সেই সময় দেখা গেছে যে আমাদের মাস্ক নেই, সেই সময় দেখা গেছে আমাদের সুরক্ষা সামগ্রী নেই। ডাক্তাররা বেঁকে বসেছিলেন, সত্যিকার অর্থেই বেঁকে বসেছিলেন যে কিভাবে তারা যুদ্ধ করবে, তার যদি সুরক্ষা অস্ত্রই না সামগ্রী দেন। ছিল না। এবং আমি আজিজ ভাইদের ধন্যবাদ দিব যে ওনাদের অর্গানাইজেশন এবং ওনাদের আরও অন্যান্য অর্গানাইজেশন যারা, তারা তখন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানের পরে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং অনেকে মারা গেছেন। তাদের সবার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তারা জান্নাতবাসী হোক, এটাই আমরা কামনা করি। কিন্তু ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে তারা, আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের লোকজন যতটা না দায়িত্ব পালন করছে, আমরা সাধারণ মানুষরা কিন্তু ততটা ল্যাকিং বাহিনী আছে। এই ল্যাকিং বাহিনীর কারণে আপনি এই নতুন ওয়েব এবং নতুন শেপের ব্যাপারে যথেষ্ট সতর্ক। ডক্টর মোহাম্মদ শাহজাহান, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। মাসুদুর রহমান তুহিন, আপনার কাছে যেতে চাই। করোনার প্রথম ঢেউয়ে প্রবাসীরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। এবার দ্বিতীয় ঢেউ যখন শুরু হলো, বা নতুন রূপে যে করোনা ইউরোপে দেখা দিয়েছে, আপনি জানেন যে ইতালি এবং লন্ডনে লকডাউনও ঘোষণা করা হয়েছে, পাশাপাশি ইউরোপের অন্য দেশগুলো সীমান্ত বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রবাসীরা নতুন করে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন, বা তারা আগে যে কর্মহীন হয়েছিলেন এবং আগামীতে তাদের সেই শঙ্কা বা অনিশ্চয়তা, কাজ হারানোর সেই শঙ্কা অনিশ্চয়তা কি কতটা বাড়তে পারে? ধন্যবাদ জাহিদুর রহমান খান। আপনি অত্যন্ত সময় উপযোগী যে করোনার নতুন রূপের যে বিষয়টাকে তুলে এনেছেন, এবং আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি বলতে চাই যে আপনারা জানেন ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভ এখন চলছে। ফার্স্ট ওয়েভে হ্যাঁ অবশ্যই আমরা যারা প্রবাসী, ইউরোপে যারা প্রবাসী বাংলাদেশি আছি, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ ছিল না, যারা কাজ করেন তাদের কাজ ছিল না। সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রত্যেকটা দেশের সরকারই প্রত্যেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করেছে যাদের কাজ ছিল না। এবং যতদিন কাজ ছিল না, ঠিক ততদিনই সরকার তাদেরকে ভরণ পোষণ করেছে, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এবং আমি একজন ব্যবসায়ী পোল্যান্ডে, আমাদের মতো যারা ব্যবসায়ী আছেন আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা একেবারে পড়ে যাওয়ার মতো ক্ষতিগ্রস্ত হইনি। সরকার আমাদেরকে প্রণোদনা দিয়েছেন ব্যবসায়িকভাবে এবং সহযোগিতা করেছেন আর্থিকভাবে, যাতে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত কাটিয়ে উঠতে পারে। এবং আপনি জানেন যে ভবিষ্যতেও যদি, এখন থার্ড ওয়েভের কথা চলছে, যেহেতু নতুন রূপে আবার হানা দিয়েছে, থার্ড ওয়েভের কথা আমরা শুনতেছি। বিশেষ করে ইংল্যান্ড থেকেই এই কথাটা আমরা বেশি শুনতেছি যে থার্ড ওয়েভকে মোকাবেলা করার জন্য ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশ প্রস্তুতি শুরু করেছেন। এবং পোল্যান্ডও, আমি যদি বলি পোল্যান্ডের কথা, পোল্যান্ডও আগামী ডিসেম্বরের 28 তারিখ থেকে মানে আরো কড়াকড়ি আরোপ করে পুরোপুরি লকডাউনে চলে যাবে। এবং 31শে ডিসেম্বর পোল্যান্ডে আপনার 31st নাইটের বা নতুন বর্ষ বরণ করার যেই প্রতি বছর ইউরোপের বা পৃথিবীর বিভিন্ন দেশে প্রস্তুতি থাকে, সেটা একেবারে কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যা 7টা থেকে সকাল ভোর 6টা পর্যন্ত এই কারফিউটা বলবৎ থাকবে, যাতে সামাজিক ডিস্টেন্স এবং বজায় থাকে। এবং ওই দিন হয়তো মানুষ অনেক বেশি সমবেত হয়, সেটাকে মোকাবেলা করার জন্য এই সিদ্ধান্ত পোল্যান্ড সরকার নিয়েছে। এবং ইউরোপের অন্যান্য দেশেও আগাম প্রস্তুতি নিয়েছে। যেহেতু একটা থার্ড ওয়েভের কথা চলতেছে, সেকেন্ড ওয়েভ অলরেডি প্রায় শেষ। কারণ আপনারা জানেন ফার্স্ট ওয়েভে যে পরিমাণ আক্রান্ত এবং যে পরিমাণ মানুষ মারা গেছেন, মাঝখানে সামার ভ্যাকেশনের সময়, সামারের সময় এই ওয়েভটা কমে গিয়েছিল, তখন ফার্স্ট ওয়েভ শেষ হয়ে গেছে। এখন সেকেন্ড ওয়েভ চলতেছে। আপনারা জানেন আর ভ্যালু নামে একটা কথা আছে ডাক্তারি মেডিকেল দিতে, আমি অবশ্যই আমাদের ডাক্তার সাহেব
আমি আজিজ সাহেব এই ব্যাপারটা ভালো করে জানেন, এবং ডক্টর মোহাম্মদ শাহজাহান উনিও এগুলো ভালো করে জানেন, আমাদের সম্মানিত অতিথি যারা আছেন আমার সাথে। থার্ড ওয়েভ চলতেছে এখন, এটা রেশিও যেটা ওনারা চিন্তা করতেছেন ইউরোপে এবং ডাক্তাররা মেডিকেল সায়েন্স যেটা চিন্তা করতেছেন, সেটা রেশিওটা হয়তো অনেক বেশি খারাপ অবস্থায় যেতে পারে। সেজন্য ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশ আগাম প্রস্তুতি নিয়েছেন, এবং ফান্ডিং করাটা যাতে মানুষের সমস্যা না হয়, এবং খাবারের অভাবে বলেন, চিকিৎসার অভাবে বলেন, সেই ধরনের কোনো অভাব যাতে মানুষের না থাকে, সে দেশি হোক এবং বিদেশি হোক, প্রত্যেকের জন্য সমান অধিকার নিশ্চিত থাকবে, এবং এজন্যই ইউরোপের প্রত্যেকটা দেশ আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন। মাসুদুর রহমান তুহিন, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, ইউরোপে দ্বিতীয় ধাক্কা শুরু হলেও সেখানে কিন্তু করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, বিশেষ করে ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন। বাংলাদেশ সরকারও গতকাল মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন আসবে, বা জানুয়ারির শেষ সপ্তাহের দিকে। আসলে যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন, সেটি বাংলাদেশে প্রয়োগের ক্ষেত্রে কতটা, আসলে যে প্রস্তুতি আছে সেটা কতটা যথেষ্ট, বা আসলেই কি আমরা ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাবো? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের সরকার ভ্যাকসিনের ব্যাপারে প্রথম থেকে সরকারের আগ্রহ, এবং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে, যারা থার্ড ফেজে আছে, সবার সাথে প্রথম থেকে সরকার যোগাযোগ রাখছে। অক্সফোর্ডের সাথে যেটা চুক্তি হয়েছে বাংলাদেশের, এটা ত্রিপক্ষীয় একটি চুক্তি। ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটের সাথে সেরাম ইনস্টিটিউট, গভর্নমেন্ট, ভ্যাকসিনকো একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, 3 কোটি ভ্যাকসিন আমাদেরকে দিবে। সেইটা খুব সম্ভবত আমরা যতটুকু শুনেছি যে জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে আসা শুরু হবে। 50 লাখ করে, প্রতি মাসে 50 লাখ করে আসবে। এছাড়াও মে জুন মাসে কোভ্যাক্সের মাধ্যমে 6 কোটি ভ্যাকসিন আসবে। এই 3 কোটি ভ্যাকসিনে আমাদের 9% জনসংখ্যার কভার করবে, এবং বাকি এই 6 কোটি ভ্যাকসিন আসলে আমাদের 20% কভারেজ হবে। তো এটা, এই ব্যাপারে আমরা ভ্যাকসিনটা যদি দেখি, আমাদের ফাইজারের কথা যেটা বললেন, ইউরোপ, আমেরিকা এবং দেশে, পৃথিবীতে 4টি দেশে প্রয়োগ শুরু হয়ে গেছে। আমেরিকাতে মডার্নাও শুরু করেছে গতকালকে থেকে। তো সেই ক্ষেত্রে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন কি মডার্নার ভ্যাকসিনে আমাদের দেশে প্রযোজ্য না, কারণ এটার যে ফ্রিজিং টেম্পারেচার, কোল্ড চেইন মেনটেন করা আমাদের দেশে সম্ভব না, সেই জন্য এটা ফিজিবল না। এটা নিয়ে আমাদের আলোচনা করাও উচিত নয়, কিংবা আলোচনা করলে আমাদের দেশের জন্য কোনো বেনিফিট আসবে না। তবে আমাদের অক্সফোর্ডের ভ্যাকসিনে নিয়ে আমরা আমাদের আশাবাদী, আমরা সেভাবেই চিন্তা করছি। তবে অক্সফোর্ডের ভ্যাকসিনের ব্যাপারেও অক্সফোর্ডের ভ্যাকসিনের ব্যাপারে আমরা গ্রহণযোগ্য, কারণটা হলো এই কারণে আমি বলছি, তার কার্যকারিতা যে কম। হ্যাঁ, এটা আমি বলছি, এই কারণেই বলছি যে অক্সফোর্ড একটা, এই যে অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড, এটা একটা অনেক পুরনো প্রতিষ্ঠান, আরও অনেক ইতিহাস আছে তাদের ভ্যাকসিন প্রস্তুত করার, সুতরাং এটা নির্ভরযোগ্যতা আছে। এবং এই অক্সফোর্ডের ভ্যাকসিনের, অ্যাস্ট্রাজেনেকার তাদের যে কর্মপদ্ধতি, গবেষণা, এইটা ওপেন, সবাই জানে কোথায় এটা সমস্যা দেখা যায়, যে কীভাবে রিসার্চ আবার শুরু করা হলো, এই প্রত্যেকটি প্রক্রিয়ায় কিন্তু সবাই জানে, ওয়ার্ল্ড জানতে পারে। যেমন লাস্ট যেটা হাফ ডোজ আর ডাবল ডোজ, এই দুটা ডোজে দেওয়ার পরে 90% কার্যকারিতা, এবং হাফ ডোজ দেওয়ার পরে 70% কার্যকারী, অ্যাভারেজ 70-75%। এটা কিন্তু আমরা জানি এটা ওপেন, কিন্তু চীনের ভ্যাকসিন কিংবা রাশিয়ান ভ্যাকসিনের তাদের কর্মপদ্ধতি গবেষণা কেউ জানে না। সেই ক্ষেত্রে এই অক্সফোর্ডের ভ্যাকসিন যদি একটু দেরিও হয়, তাহলেও আমাদের কাছে গ্রহণযোগ্য এটা। আর আমাদের পাশের দেশের সেরাম ইনস্টিটিউট খুব আন্তর্জাতিক রিনাউন্ড একটি প্রতিষ্ঠান, সেখান থেকে আমরা আনবো, সুতরাং এটা আমাদের কাছে আরো গ্রহণযোগ্য। আজ একটু ইন্টারাপ্ট করে, সেরাম ইনস্টিটিউট ওরা তো নিজেরা করছে না, ওরাও মানে ওরা প্রযুক্তি নিয়ে, প্রযুক্তি তো একই, হ্যাঁ রাইট, প্রযুক্তি একই, ওরা ওদেরটা এনে তার নিজের দেশে ইনোভেশন হয়তো। তবে এটা ঠিক, সেরাম একই প্রযুক্তি তো করবে। তো আমাদের গভর্নমেন্টের পলিসি তো অবশ্যই এই পলিসি, এবং এটাই হওয়া উচিত যে যেখান থেকে আসুক, এটার আমাদের দেশের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তার অ্যাপ্রুভাল লাগবে, WHOর অ্যাপ্রুভাল লাগবে, সেই আরও কয়েকটা অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, সেইগুলা অ্যাপ্রুভালের পরেই আমাদের দেশে শুরু হবে এটা। এখন টাইমটা একজ্যাক্ট বলা মুশকিল কবে থেকে শুরু হবে,
তবে আমাদের দেশের সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেখুন, এই যে টার্গেট গ্রুপ যেটা যাদের উপরে প্রয়োগ করবে, সেটা আমাদের ফ্রন্টলাইন ফাইটার যারা আছে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, প্রশাসনের যারা কাজ করতেছে আছে, আজকের এই সরকারি বেসরকারি এনজিও অনেক প্রতিষ্ঠান এটার সাথে জড়িত আছে, ব্যাংকাররা জড়িত আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর এটার সাথে রিলেটেড আছে, ধর্মীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন টায়ারে এটার সাথে জড়িত আছে, মাঠ পর্যায়ে অনেক লেভেলের কর্মকর্তা কর্মচারী জড়িত আছে, ধর্মীয় অনেক যারা উপাসনার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে তারা জড়িত আছে, যেখানে বসে কথা বলছি মিডিয়ার গণমাধ্যমের কর্মীরা জড়িত আছে। এই সব টায়ারের সবাইকে সিলেক্টেড অলরেডি তারা একটা সর্ট করেছে। এই টার্গেট গ্রুপটাকে এদেরকে এই প্রথম 3 কোটি তাদেরকে দেওয়া হবে এবং এরা প্রায় 9% কভারেজে চলে আসবে। সুতরাং এটা একটা বিশাল কর্মযোগ্য এবং যারা এই টিকাটা প্রয়োগ করবে সেই দক্ষ জনগোষ্ঠীতে ট্রেন আপ করা এবং বাইরের থেকে ভ্যাকসিন আসার পরে ঢাকার থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিভিশনাল স্টোরেজ করা, ডিস্ট্রিক্ট উপজেলা লেভেলে সেই কোল্ড স্টোরেজ মেনটেন করা, সেই স্থাপনাগুলো ইপিআইয়ের যে ব্যবস্থাপনা সেটার পরেও অ্যাডিশনাল গভর্নমেন্ট আরও ল্যাটারালি অনেক ফ্রিজ কিনছে যেটা নাকি ডিস্ট্রিক্ট ডিভিশনাল লেভেলে স্টোর করার জন্য। তো এটা একটা বিশাল কর্মযোগ্য। আমি মনে করি যে সরকারের যে ব্যবস্থাপনা, যে কর্মযোগ্যটা, অতীতের যে অভিজ্ঞতা, সরকারও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে প্রথম কোভিড আসার পরে ব্যবস্থাপনা আলোচনা সমালোচনা ছিল, সেটা মাথায় নিয়েই এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই ভ্যাকসিন আসার পরে এই কর্মযোগ্য তারা সঠিকভাবে করবে, সেটাই সেই ব্যাপারে সরকারের প্রস্তুতি নিচ্ছে। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান, যেটি এম এ আজিজ বললেন যে যথেষ্ট প্রস্তুতি আছে, কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকুন বা সেটি বাংলাদেশের মানুষের জন্য কতটা কার্যকর, যেটির সংরক্ষণ বা পরিবেশন বা সেটি পরিবহনের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা দরকার, সেই ধরনের লোকবল, দক্ষ লোকবল গড়ার ক্ষেত্রে যে প্রশিক্ষণ দরকার, সেই ধরনের প্রস্তুতির কথা তো শুনি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমি সম্প্রতি আইসিডিডিআরবি একটা রিসার্চের জরিপ চালিয়েছে, আপনি সেটা তারা ওপেন করেছে, সেটি হচ্ছে আইভারমেকটিন নিয়ে আর কি। আমাদের মানে সেটা তো ভ্যাকসিন নয়, বাট এটা খুব ভালো কাজ দিয়েছে বলে, মানে আমার এক বন্ধু ডক্টর মাসুদ, যিনি আমেরিকা থেকে প্রথম এটা ইনভেন্ট করলেন যে এটা কাজ করছে, তারপর বাংলাদেশ মেডিকেলে তারেক সাহেব এবং আরও অনেকে এটাকে করলেন। আমি মনে করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রেডিকশন ছিল 20-20 মিলিয়ন লোক, আমাদের লোকের এই একটা হয়তো সচেতনতা বেশি কাজ করেছে। আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলছেন। আপনার আলোচনার মূল বিষয় হচ্ছে যে নতুন রূপে যে কোভিড, যদি আপনি সেটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে চান, এমফাসিস দিতে চান, আজিজ ভাই এক্সিস্টিংটার ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছেন এবং ওভারঅল আলোচনা করেছেন, এবং ওনার সাথে আমি একটা জায়গায় খুবই একমত, যে সেটা হচ্ছে যে যাদেরটা ফাইজার বা অন্যদের, এদেরটা আমরা সংরক্ষণ করার মতো ক্যাপাবিলিটি আদৌ রাখি না। আচ্ছা, আমাদের কাছে সবচেয়ে সহজ এবং সহজলভ্য এবং কনভিনিয়েন্ট হচ্ছে চায়নার ভ্যাকসিনটা, যদি সেটা আমরা আনতে পারি। আচ্ছা, তারপরে সেকেন্ড চয়েস তো উনি বললেনই সেটা কীভাবে করবেন। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উনি সরকারের সক্ষমতা কথা বলেছেন, আমি এই জায়গায় দ্বিমত করব না। তবে আমার কাছে একটা সবসময় মনে হয়েছে আমাদের মানুষের মানসিকতা হচ্ছে সবসময় সেনাবাহিনীর মাধ্যমে এই ডিস্ট্রিবিউশনটা হোক। উনি যাদের কথা বলছেন প্রায়োরিটি লিস্টে, টার্গেট অডিয়েন্সে তারাই থাকুক। ফ্রন্টলাইন যোদ্ধারা থাকবে, আপনারা মিডিয়া অ্যাক্টিভিস্টরা থাকবেন, ডাক্তাররা থাকবে, নার্সরা থাকবে, ইভেন সিনিয়র সিটিজেনদের আপনি ইনক্লুড করা উচিত, কারণ দোজ হু আর অ্যাবভ 60 এই লোকদেরকেও এই টার্গেটে ইনক্লুড করা উচিত, কারণ তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং হলে তাদের ফিরে আসার রেশিওটা খুব কম। ইয়াং সিটিজেন এরা মোটামুটি আলহামদুলিল্লাহ অ্যাপারেন্টলি টলারেন্স ক্যাপাবিলিটিতে আছে। সিনিয়র সিটিজেন অ্যাবভ 60 ইয়ার্স এজ তাদেরকেও যদি ইনক্লুড করেন, তাহলে হবে কি, ইফ ইউ গো থ্রু দ্য সেনাবাহিনীর মাধ্যমে এটা নিশ্চিত করেন, আমি আশা করি যে এটা যথাযথ কাঙ্ক্ষিত ফল একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আপনি যাদেরকে টার্গেট অডিয়েন্স করছেন যে এদের কাছে আগে পৌঁছাক। এটা হচ্ছে আপনার প্রশ্নের একটা পার্ট। আরেকটি হচ্ছেন, আপনি বলছেন যে এই সক্ষমতা এবং এটাকে কি যথাযথভাবে করা যাবে কিনা। ধরুন আমরা ধরে নিচ্ছি যে এক্সিস্টিং কোভিডের যে টিকা, সেটা নিয়ে আমরা কথা বলছি, এবং নতুন রূপে যেটা আসছে, এটা যদি বাই দিস টাইম আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের ডিজাস্টারটা আরও বেশি হয়ে যাবে। এমনিতে আমাদের মানুষের কাছে একটা ধারণা এসছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটা তো আমাদের দেশে হয় নাই, আমাদের হয়তোবা
যা এক্সাক্ট ফিগার ছিল সেটা কম আসার কারণে মানুষের কাছে মনে হচ্ছে 10-15 হাজার লোক বা আরও কম লোক গেছে, না এটা আমার হবে না। আপনি বাজারে জিজ্ঞেস করেন, একটা লোকের মাস্ক খোলা অবস্থায় জিজ্ঞেস করেন, সে বলবে না না ওই সুস্থ আমার হবে না, হয়তো হয়ে আমি ভালো হয়ে গেছি। এই ধারণাও অনেক মানুষের রয়েছে। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে, যেমন আমাদের বললেন, তুহিন সাহেব বললেন যে ওখানে সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভের ব্যাপারে চিন্তা ভাবনা তারা আগাচ্ছে। আমরা সেকেন্ড ওয়েভ যদি বা এই যেটা আসতেছে এটা যদি এখনই আমরা আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে চেক দিয়ে যদি 2-3 সপ্তাহের জন্য আমরা এটাকে করি, এবং যদি আমাদেরকে কোনো কারণে আরেকবার লকডাউনে যেতে হয়, প্রথমবার লকডাউনের প্রতিক্রিয়াটা বা প্রক্রিয়াটা সুখকর ছিল না। আপনি দেখেন একবার ডিসিশন হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী আসছে, ছড়াই দিচ্ছে, মেসেজ যাচ্ছে ক্রস মিক্সিংয়ের মাধ্যমে, অ্যাজ ইফ আপনি লটারির গুটিকে দাবাচালা করার মতো সব এক করে দিচ্ছেন, লঞ্চ, বাস, ট্রাক ছাদে করে সব এক করে দিচ্ছেন, গ্রামকে শহরে দিচ্ছেন, শহরকে গ্রামে দিচ্ছেন। এই যে প্রক্রিয়াটা প্রথমে হয়েছিল তা না হলে হয়তো এতটা ছড়াতো না। তারপর যে মানুষগুলো যাচ্ছে, যিনি ইটালি থেকে এসছেন, পরদিনই তিনি বাজারে গিয়ে বন্ধুদের সাথে কোলাকুলি করছেন, একই কাপে চা খাচ্ছেন, কোয়ারেন্টাইন মেইনটেইন করা হয়, তো মেনটেন করেননি, তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, বাট হি ডোন্ট ডু ইট। তো যার ফলে কি হয়েছে যে ওই এলাকায় আরও অনেকে আক্রান্ত হয়েছে। তখন আবার এটা দেখা গেল যে তার বাড়ির সামনে একবার লাল পতাকা দিয়ে সাইনবোর্ড দিয়ে বিজিবি গিয়ে দিয়েছে, সেটাও আবার সে সামাজিকভাবে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, অথবা তার মান সম্মান এটা হয়েছে। এখন সে যদি নিজে ওটা ফলো করতে, তাহলে এটা হতো না। আমরা যেটা করি, কোনোটা এক্সট্রিম করি, কোনোটা একেবারেই করি না। আমরা যে গতানুগতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি মনে হয় তার চেয়ে ইনোভেশন অ্যান্ড চেঞ্জ আরও বেশি আনতে হবে। এবং এই প্রক্রিয়ার সাথে আজিজ ভাইরা যেরকম ধরেন যে বিভিন্ন ফ্রন্টলাইন যোদ্ধাদের কথা বললো, আপনাদের মিডিয়া অ্যাক্টিভিস্টরা বিভিন্ন জায়গায় গিয়ে এই রিস্কটা নিচ্ছেন, অনেকে আক্রান্ত হচ্ছেন, অনেকে মারা গেছেন। আমি মনে করি এক্সিস্টিংটা ঠিক আছে, আপনি চায়নার আনবেন কি অন্যটা আনছেন, এই 3 কোটি এনে কতজনকে কাভার করছেন, তার সাথে শুধু আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি অ্যাবভ 60 ইয়ার্স সিনিয়র সিটিজেনদেরকে ইনক্লুড করা। আমি জানি না যে এই জন্য আমি বললাম, যদি ইনক্লুডেড হয় আমি সরকারকে সাধুবাদ জানাবো, কারণ হচ্ছে যে যারা আমাদের অ্যাসেট, এই অ্যাবভ 60% সিনিয়র সিটিজেন, এখনও দেখেন সেই সমস্ত সম্মানী লোকরা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে সারা দেশে ইন্টেলেকচুয়াল গ্রুপকে যদি আপনি ধরেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র সিটিজেন শুড হ্যাভ গিভেন অলসো মাস্ট প্রায়োরিটি এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কনসিডারিং দ্য এজ, প্রফেশন ডাজন্ট ম্যাটার। তবে এই ক্ষেত্রে আপনি আজকে যেহেতু খুব প্রায়োরিটি দিয়ে, আপনার বিষয়টাই খুব নতুনত্ব, যে সেকেন্ড নতুন রূপে সেকেন্ড ওয়েভ, এটাকে প্রোটেকশনের জন্য সবচেয়ে বেশি ব্যবস্থা। আমরা আরেকটা বিরতি নেব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। একটা কথা আধা মিনিট বলে শেষ করব, মানে এটা খুব গুরুত্বপূর্ণ। আমার বিরতির আগে যে অংশটা বলছিলাম সেটা রিলেভেন্ট হচ্ছে, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেটার সাথে আজিজ ভাই এবং তুহিন ভাই একমত হবেন। দেখুন, আমাদের দেশে আমরা অনেক কিছু করছি, সেটা সবিরোধী হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বা মন্ত্রী পরিষদকে যে সব কিছু নজরে দিতে হবে, আরও তো কনসার্ন অথরিটি রয়েছে, হেলথ সেক্টর রয়েছে। এখন আপনি যদি একজন ভালো মানুষকে শুধু হয়রানি করতে থাকেন আর খারাপটাকে উৎসাহিত করেন, আপনি রাস্তার মধ্যে দেখবেন যে আমরা দেখছি যে সারাদিন ধরে মাস্ক তৈরি করছে একজন দর্জি, সে হয়তো কয়েক হাজার মাস্ক তৈরি করছে একদিনে। আবার যারা খুব রিনাউন্ড কোম্পানি, তারা হয়তো একদিনে ওই পরিমাণ মাস্কই তৈরি করতে পারছেন, আপনি তার মাস্ক নিচ্ছেন না, সাধারণ মানুষ রাস্তার ওই 2 টাকা দামের মাস্ক পরছে, এবং আপনি আবার কম্পেয়ার করছেন, আরে আপনার মাস্ক তো 22 টাকা 24 টাকা, 2 টাকায় তো মাস্ক পাওয়া যায়। এটা যদি একটা এই সেক্টরের লোকের, আমি টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, মাস্ক কেন, স্বাস্থ্য সামগ্রী যেগুলো আছে, সুরক্ষা সামগ্রী, এক্স্যাক্টলি। এবং আপনি ধরেন জাহিদ ভাই, এটা খুবই মানে হেলথ মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে যদি আপনি এই যে আমরা স্প্রেগুলো বা অন্যগুলো যদি মানসম্মত না নিই, এটা রক্তের সাথে মিশে কত ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এখন ধরুন বাংলাদেশে উন্নত মানের সিরিঞ্জ হচ্ছে, আমরা সম্প্রতি গত পরশুদিনই আমি দেখলাম ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে কোভিড টিকা দেওয়ার জন্য 15 মিলিয়ন না বা 1.5 কোটি সিরিঞ্জের মতো নিয়েছে একটা কোম্পানি থেকে। আবার আমাদের দেশে এই প্রথমবারের মতো KN95 মাস্ক হয়েছে, যেটা পাকিস্তানে হয়নি, ইন্ডিয়া হয়নি, সাবকন্টিনেন্টে হয়নি, হয়তো সাউথ ইস্ট এশিয়াও প্রথম হতে পারে, আমি স্ট্যাটিস্টিক্সটা জানি না। তাহলে তো এটা বিরাট সাফল্য, যেই N95 3M নিয়ে
ডোনাল্ড ট্রাম্প জার্মানিরটা জাহাজ জোর করে ধরে নিয়ে গেলেন ওখানে, চায়না থেকে 3M দিল, তার থেকে নাকি বেটার কোয়ালিটি আমাদের দেশে হচ্ছে। ওটা হলো 95, যে কারণে KN95 হয়েছে, আমাদের এখানে সুরক্ষার লেভেলটা নাকি 97 হয়েছে। আমি টেলিভিশন মিডিয়ায় দেখেছি, তাও একটা কোম্পানি, আমি নাম বলছি না, যাই হোক, তারা করেছে। তো এখন প্রথম দিকে আমরা দেখেছি যে এই সামগ্রীগুলোর ভীষণ অভাব ছিল। এখন যদি সেকেন্ড ওয়েভ আসে, তাহলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কতখানি, স্বাস্থ্য মন্ত্রণালয় কতখানি এই সুরক্ষা সামগ্রী অ্যারেঞ্জ করতে পারবে, কতখানি ডাক্তারদের, যে কারণে তখন ফ্রন্টলাইন যোদ্ধারা, ডাক্তাররা এগোতে চায়নি, তাহলে তাদের জন্য ওভারঅল সুরক্ষা সামগ্রী কতখানি দিতে পারবে, এবং বাজারের যে মানহীন জিনিস যেটা নিয়ে পড়া আর না পড়া, জাস্ট নাথিং। আপনি আমি একটা কোম্পানি এটা কাটছি, এটা কাটেন না, এটা কেটে দেখবেন এর মধ্যে 5টা লেয়ার আছে, এখন এটা যদি 22 টাকা 30 টাকা হয়, যথেষ্ট, আমার জন্য খুবই ভালো। আর আমি 3 টাকা দিয়ে ওই ওয়েস্টেজ পেপার, টিস্যু পেপার মুখে চাপে রাখলেও কোনো মানে নেই। আমি যদি একটা N95 বাংলাদেশে 100-150 টাকায় পাই, যেটা 95-97% প্রোটেক্ট করবে, তাহলে আমি বিদেশের 700 টাকা দামের N95-এর জন্য তো অপেক্ষা করতে হচ্ছে না। তাহলে কেন আপনি তাদেরকে উৎসাহিত করছেন না? যে সমস্ত কোম্পানিরা এগুলো করছে, যারা সুরক্ষা সামগ্রী করছে, কোয়ালিটি প্রোডাক্ট করছে, আপনি তাদেরকে উৎসাহিত করেন। আমরা জানতে পেরেছি, ওই যে টেলিভিশনে দেখেছি, পত্রিকায় দেখেছি, তাদেরকে হয়রানি করা হচ্ছে, বাজারের ফুটপাতের সস্তা জিনিস নিয়ে কেনাকাটা করা হচ্ছে এবং মানুষ দেদারসে কিনছে। এটা দেখার কেউ নাই, এটা কেউ দেখে না, দেখার কেউ নাই। এবং তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনি উনার একজনেরটা অনুমোদন দিচ্ছেন না, আর বাজারে যেটা, এটা হচ্ছে দারোয়ানের গল্পের মতো, যে আপনি এক জায়গায় যাবেন, আপনি কার্টিসি মেনটেন করছেন, ভাই আমি ঢুকতে পারবো, বলে না। তো বলে সবাই তো ঢুকেছে, বলে কেউ তো আমাকে পুছিয়ে নেই, কেউ আমাকে জিজ্ঞেসই করে নেই, সবাই ঢুকে গেছে, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, সুতরাং আপনি ঢুকতে পারবেন না। সুতরাং যারা আইন মানে, যারা ভালো কোয়ালিটি জিনিস করে, ভালো জিনিস করে, আপনি তাদেরকে উৎসাহিত করেন। এবং আপনাদের কাছে যেটা আজিজ ভাই যথাযথই বলেছে, এই স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেক্টরের কাছে ভালোই খবর আছে, কে ভালো করে কে খারাপ করে, হয়রানি না করে দেশের স্বার্থে তাদেরকে এখন সাহায্য করুন, তাদেরকে এগিয়ে আনেন। জি, ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসুদুর রহমান তুহিন, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ইউরোপে মানুষ যখন উৎসবে ব্যস্ত থাকবে, অর্থাৎ বড় দিন, খ্রিস্টীয় ধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব যেটি বড়দিন 25 ডিসেম্বর, তার আগেই করোনার যে দ্বিতীয় ঢেউ বা লকডাউন বা অনেকটা বিচ্ছিন্ন হয়ে আসা, সেই উৎসবকে কেন্দ্র করে কি সেখানে কোনো ভাটা পড়েছে কিনা, বা উৎসবের করোনা সংক্রমণ রোধে উৎসবের উপর কোনো বিধিনিষেধ দেওয়া হয়েছে কিনা? আপনাকে আবারও ধন্যবাদ। আমি এই ব্যাপারটা আলোচনা করার আগে আমি একটু পিছনে ফিরে যেতে চাই। আমি ডক্টর অধ্যাপক এম এ আজিজ সাহেবের একটা কথার সাথে আমি একটু যোগ করে নেই। অবশ্যই বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার যে ভ্যাকসিন আমদানি করার জন্য যে পরিকল্পনা বা চুক্তি করেছেন, অবশ্যই আমি মনে করি যারা এই ভ্যাকসিনটা বাংলাদেশে পাঠাবেন এবং বাংলাদেশ সরকার নিবে, সেই ধরনের স্ট্রাকচার অবশ্যই আমি শিওর যে সেই ধরনের স্ট্রাকচার তৈরি করেই ওনারা এই ভ্যাকসিনগুলো নিবেন আশা করি। আর আমার সাথে অন্য আরেকজন যিনি আছেন, অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান সাহেব, ওনার কথার সাথে আমি একমত। সিনিয়র সিটিজেন প্রায়োরিটি, যেটা ইউরোপে আপনার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সিনিয়র সিটিজেন প্রায়োরিটি আছে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অফিস বলেন, মার্কেট বলেন বা খোলা বাজার বলেন, যেখানে যায় ওনাদেরকে 12টা পর্যন্ত সিনিয়র সিটিজেন প্রায়োরিটি দেওয়া আছে। ওই সময়ে 60 বছরের নিচে যারা আছেন বা 50 বছরের নিচে যারা আছেন, এটা ইউরোপের অলমোস্ট প্রত্যেকটা দেশেই এই পদ্ধতিটা চালু আছে এই করোনা মোকাবেলা করার জন্য। ওনাদেরকে যেহেতু বয়স যাদের বেশি, তাদের আক্রান্তের পরিমাণটাও বেশি হয়, সেজন্যই সিনিয়র সিটিজেন প্রায়োরিটি দুপুর 12টা পর্যন্ত প্রত্যেকটা দেশেই এটা চালু আছে, যে ওই সময়ের মধ্যে অন্যরা, মানে অন্য বয়সে 50 বছরের নিচে যারা আছেন ওনারা যেতে পারবেন না, শুধু তাদের জন্য। এবং ইউরোপে জনসচেতনতা একটা বড় বিষয়, এবং এখানে আইনটাকে ফলো করা হয়, যেটা আমাদের দেশে টোটালি অনেকটাই অভাব। জনসচেতনতা আমাদের মধ্যে নাই। আমরা এখনো কুসংস্কারে বিশ্বাসী যে আমার কিছু হবে না। আমি টোটালি এটার সাথে অবশ্যই একমত। আমি এবং ইউরোপের যে বিষয়টা সরকার নিশ্চিত করেছেন, আপনি যে প্রশ্নটা আমাকে লাস্টে করেছেন, যে উৎসব, বড়দিনের যে উৎসব, সরকার সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই উৎসবের সীমিত আকারে উৎসব করার জন্য যে অনুমতি দিয়েছেন বড়দিনের, এটা আপনি জানেন বছরে একবারই হয়।
সেজন্য সরকার এই সামাজিক দূরত্ব এবং জনসচেতনতা, আইন প্রয়োগ সর্বক্ষেত্রে প্রস্তুতি নিয়ে এবং নিশ্চিত করে সীমিত আকারে পালন করার যে অনুমতি দিয়েছেন, এবং 31st নাইটের যে উৎসব বড় আকারে হইতো সেটা একেবারে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় প্রত্যেকটা দেশই কারফিউ জারি থাকবে 31st নাইটের দিনে এবং রাতে। আর বড়দিনে নির্দিষ্ট সংখ্যক মানুষকে যেতে দেওয়া হবে। 15 জন বা 20 জনের উপরে কোনো গির্জায় প্রবেশ করতে দেওয়া হবে না, এবং 2 মিটার 2.5 মিটার করে যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যেতে পারবে, এইটা একদম নিশ্চিত করা হয়েছে। আর এখন থেকে যে লকডাউন হবে সেই লকডাউনে জরিমানার একটা বিধান রয়েছে। এমনিতে আপনারা জানেন যে ইউরোপের যারা সিটিজেন তারা আইনকে খুব মান্য করে এবং আইনের পরিপন্থী কোনো কাজ করেন না। যেই জরিমানার সিস্টেমটা করা হয়েছে, পানিশমেন্টের সিস্টেম করা হয়েছে, এটা জাস্ট আপনি জানেন এটার প্রয়োজন হয় না, তারপরও জরিমানার একটা পদ্ধতি রেখেছেন। যেমন পোল্যান্ডে যদি 28 তারিখের পর থেকে অহেতু কোনো লোক বাহিরে যায় কোনো কাজ ছাড়া, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, তাহলে তাকে অবশ্যই 250 থেকে 300 ইউরো জরিমানা করতে হবে। এই জিনিসগুলো অবশ্যই প্রত্যেকটা দেশে, ইউরোপের প্রত্যেকটা দেশে মানে এটাকে নিশ্চিত করা হয়েছে যে এই ধরনের সামাজিক দূরত্ব বজায় রাখা, সামাজিক জনসচেতনতা, এটা প্রত্যেকটা মিডিয়া এবং ব্যাপক হারে সরকার, পুলিশ প্রশাসন ব্যাপক হারে প্রচারটা কোনো সিদ্ধান্ত হওয়ার আগে, সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার আগে থেকে এটা জনসচেতনতা বাড়ানোর জন্য প্রত্যেকটা মাধ্যমে মানুষকে জানানো হয়, জনসাধারণকে জানানো হয়। জি, মাসুদুর রহমান তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, যেটি আমরা নিয়ে আলোচনা করছিলাম যে নতুন রূপে করোনা, প্রথম দিকের করোনার যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা নিয়ে আমাদের যে প্রস্তুতি ছিল সেটি অনেক সময় তো মাঝে এসে অনেকটা স্থবির হয়ে গিয়েছিল, হাসপাতালের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু নতুন করে আবার একটি সংখ্যা জেগেছে, সেক্ষেত্রে কি প্রস্তুতিটা আবার নেওয়া উচিত কিনা? অবশ্যই। তবে আমি আমার যে দুইজন আলোচক তাদের একটি প্রশ্ন আলাপ আলোচনা আসলে আমি একটু ক্লিয়ার করতে চাই। দেখুন, 60 ঊর্ধ্ব প্রায় 1 কোটি জনসংখ্যা এই ফার্স্ট প্রায়োরিটিতে আছে। প্রথম যে ভ্যাকসিন আসছে এই প্রায়োরিটিতে আছে। 60 ঊর্ধ্ব প্রায় 1 কোটি জনসংখ্যা। এর ভিতরে এছাড়া ফ্রিডম ফাইটার জন্য আলাদা আছে। একটু কি এই 1 কোটি কি মানে ঊর্ধ্ব কি জনসংখ্যা আমাদের কত, তার মধ্যে এইটা আমি সেটা বলছি, 1 কোটির প্রায় 60 ঊর্ধ্ব 1 কোটির জনসংখ্যা এই টার্গেট গ্রুপে আছে। বিভিন্ন ফেজ ওয়াইজ দেওয়া হবে এবং মুক্তিযোদ্ধারা এর ভিতরে আছে। ইভেন কোমরবিড পেশেন্ট যারা আছে তাদের আলাদা প্রায়োরিটি বেসিসে আছে, টার্গেট গ্রুপ আছে। গভর্নমেন্ট একটা বিশাল পরিকল্পনা করেছে। সুতরাং এখানে আর তুহিন সাহেব যেটা বললে যে আমাদের দেশে অবশ্যই যে অক্সফোর্ডের যে ভ্যাকসিন যে টেম্পারেচারে থাকবে এটা আমাদের দেশে সেট আপ আছে। ইপিআর ভ্যাকসিনেশন তো আমরা করছি, সেইটা দিয়ে এটা সম্ভব। তারপরেও গভর্নমেন্ট যেহেতু এটা বড় একটা লোড পড়বে, অ্যাডিশনাল আরও ব্যবস্থা নিচ্ছে যাতে কোনো সময় এই প্রস্তুতির ক্ষেত্রে কোনো সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা না দেখা দেয়। আর আপনি যেটা বললেন, ডেফিনেটলি সরকারের তো এটার প্রস্তুতির ব্যাপার অবশ্যই সামনে চ্যালেঞ্জ আছে। এক হলো যে সামনের জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা আছে, আবহাওয়াবিদদের যে আমরা বার্তা পাচ্ছি। পাশাপাশি সেকেন্ড ওয়েভের চ্যালেঞ্জ আমরা এখনও ওইভাবে বলি না সেকেন্ড ওয়েভ, শীতের প্রকোপ বাড়াতে আমাদের দেখছি সেকেন্ড ওয়েভের একটা ভয় আছে, থার্ড নিউ ভাইরাসের একটা ভয় আছে। 3টি সম্ভাবনা নিয়েই সরকারের প্রস্তুতি নিতে হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমরা চিকিৎসকরা যারা হাসপাতালে কাজ করছি, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, আমাদের বিগত দিনের অভিজ্ঞতা একটা বিশাল প্রস্তুতির একটা অংশ, যা আমরা এখন আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সমস্ত ওষুধপত্রে চিকিৎসা করা হয় সেই ব্যাপারে আমরা অভিজ্ঞ। এবং আমাদের বিভিন্ন মেডিসিন সোসাইটিগুলা তারা একদম লেটেস্ট রুটম্যাপ এবং গাইডলাইন আছে আমাদের কীভাবে চিকিৎসার ক্ষেত্রে। পাশাপাশি সরকারের এখন সব হাসপাতালগুলা অয়েলিকুপ এবং ম্যাক্সিমাম হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, হাই ফ্লো ক্যানেলা এবং উন্নতি প্রযুক্তির যে চিকিৎসা এগুলো কিন্তু এখন উপজেলা লেভেলেও সেই প্রযুক্তি আছে। সুতরাং সরকারের এবং ওষুধ কোম্পানিগুলা এর ভিতরে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সব ওষুধ কোম্পানিগুলোতে নির্দেশনা দিয়েছেন এই কোভিড চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত মেডিসিন দরকার হয় সেগুলো সাফিসিয়েন্ট প্রস্তুত রাখার জন্য বলেছেন। এবং সুরক্ষা সামগ্রী, শাহজাহান ভাই যেটা বললেন, সুরক্ষা সামগ্রীও এই গত কয়েক মাস যাবৎ প্রস্তুতি নিচ্ছে এবং সাফিসিয়েন্ট সুরক্ষা সামগ্রী আছে। এবং আমরা এখন এনশিওর করতে চাবো যে মানসম্পন্ন সুরক্ষা সামগ্রী, সেটা বলতে চাচ্ছি আমরা। সুতরাং সরকারের এই সমস্ত প্রস্তুতি আছে। আমি মনে হয় যে
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগেও একটা মিটিংয়ে বলেছেন যে বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে এখন সেভাবে সার্বিক প্রস্তুতি আছে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে অনেক জায়গায় আপনারা জানেন যে ৩,০০০ কোটি টাকার একটা প্রজেক্ট একনাকে পাস হয়েছে, সেটা ডিস্ট্রিক্ট লেভেলের সদর হাসপাতালগুলোতে 10 বেডের আইসিইউ এবং 10 বেডের ডায়ালিসিস সেন্টার এবং প্রত্যেক বিভাগীয় তো ক্যান্সার এবং কিডনি হাসপাতাল হচ্ছে এবং অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে। সুতরাং আইসিইউগুলোর ব্যাপারে সদর হাসপাতালকে বেস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং কয়েক জায়গায় কাজ শুরু হয়ে গেছে। সুতরাং সরকারের সার্বিক ব্যবস্থাপনা, আমি মনে করি যে আমরা চিকিৎসকরা আশাবাদী যে আগামী সময়ে সরকারের এই পরিকল্পনাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়। তবে আমাদের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা আমি বলি যে আমাদের এই সরকারের আর্থিক এবং সামাজিক একটি বড় প্রভাব পড়েছিল করোনার প্রথম ঢেউ। সামাজিক হলো যেটি ডক্টর মোহাম্মদ শাহজাহান বলেছেন যে অনেকের বাড়িতে লাল পতাকা ওড়ানো হয়েছে, অনেকে করোনা হয়েছে তার সামাজিকভাবে সে নিগৃহীত হয়েছে, অনেকে সে চিকিৎসা পায়নি, এরকম অনেক ঘটনা ঘটেছে। পাশাপাশি আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, এটা তো সরকারের সার্বিক প্রণোদনা ব্যবস্থা, ইকোনমিক কিভাবে চলবে সেটা দ্বিতীয় ধাপে কি আবার প্রণোদনার মতো সেই সক্ষমতা দ্বিতীয় ধাপে যদি ওরকম সিচুয়েশন হয়, সরকার তো সেভাবে প্রস্তুতি আছে। আমাদের সরকার শুধু আমাদের দেশের জন্য না, সার্বিক প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটেও কিন্তু বিভিন্ন ফোরামে অপিনিয়ন দিচ্ছে কোভিড মোকাবেলার জন্য। সুতরাং সেই প্রস্তুতি কিন্তু আমাদের আছে। কিন্তু আমি মনে করি যে চ্যালেঞ্জ আমাদের আছে, রাজনৈতিক সরকারের একদম ক্লিয়ার কাট পরিকল্পনা থাকে, সদিচ্ছা থাকে, তাদের ইলেকশন কমিটমেন্ট থাকে, ইলেকশন ম্যানিফেস্টো গভর্নমেন্টের জনসাধারণের কমিটমেন্ট থাকে। কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ হই, যেমন আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক ক্ষেত্রে আমরা রাজনৈতিক সরকারের সঠিক পদক্ষেপ বাস্তবায়ন হতে ডিলে হইতে দেখি এবং জটিলতা দেখা যায়। এবং আমরা চিকিৎসকরাও আমরা মনে করি যে এই যে রাজনৈতিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ পরিকল্পনা নিচ্ছেন সেগুলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে যাতে পিছপা না হয় সেই ব্যাপারে সরকারের খেয়াল রাখতে হবে। কারণ আমরা চিকিৎসকরা দেখি যে এই যে আমরা ফ্রন্টলাইনের ফাইটার হিসেবে কাজ করছি, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থার ব্যাপার এবং প্রণোদনার ক্ষেত্রে এখনও কোনো চিকিৎসক আমার জানা মতে প্রণোদনা পায় নাই। এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে চিকিৎসকদের এই যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকার মন্ত্রণালয়ের কন্ট্রোল থাকে চিকিৎসকদের উপর, সেই জায়গায় মন্ত্রণালয়ের অনেক সদিচ্ছা দেখি না। মন্ত্রণালয়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা দেখি যে এই চিকিৎসকরা যারা ফাইট করে তাদের ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলে। এখন যে মন্ত্রণালয় নেতৃত্ব দিবে এই যুদ্ধাদিনে সে যদি নেগেটিভ কথা বলে তাহলে এই ফাইটাররা নেতিবাচক প্রভাব পড়ে। সুতরাং এই জায়গাটায় রাজনৈতিক সরকারের শক্তিশালী পদক্ষেপ নিতে হবে যাতে এই সমস্ত মানে আমলাতন্ত্রের বেড়াজারা যাতে না পড়ে এই কর্মযোগ্য। এবং জাহিদ ভাই, আমি যদি অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, শেষ করতে হচ্ছে। আমি শুধু 1 মিনিট আজিজ ভাইয়ের সাথে যোগ করি। উনি যে কথাটা বললেন আমলাতান্ত্রিক জটিলতার, আমি একটা এক্সাম্পল, একজন সাংবাদিক বলছিলেন তিনি একজন বড় মাপের আমলা যিনি এই সমস্ত কেনাকাটা এগুলোর সাথে জড়িত, তাকে প্রশ্ন করেছিলেন আপনি ফুটপাতের মানহীন জিনিস বা এগুলো নিচ্ছেন, আর আমাদের দেশে তো মেডিকেল ডিভাইস বিদেশে যাচ্ছে অ্যাজ মেনি অ্যাজ, আপনি তো জানেন 36টা দেশ আমাদের মেডিকেল ডিভাইস এবং প্রায় 100-র উপরে দেশ আমাদের ফার্মাসিউটিক্যাল সামগ্রী নেয় এবং মেডিকেল ডিভাইস তো কোনো কোনো কোম্পানি 400-র উপরেও তৈরি করে। এগুলো কেন নিচ্ছেন না? তার প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে এই জ্ঞান দিতে আসবেন না, আমার যেটা ভালো লাগে সেটা নেব, যেটা ভালো লাগে না। যদি এটা হয় তাহলে সরকারের সে সমস্ত বৈজ্ঞানিক যুক্তি নিতে চায় না, মুখ থুবড়ে পড়বে। আমি মনে করি আজিজ ভাই যে কথাটা বলছেন, সরকারের সাফল্যকে যদি আপনি একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে চান তাহলে আপনাকে করতে হবে যে আমাদের কোয়ালিটি জিনিসকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তা না হলে আপনি মানুষকে আক্রান্ত করে হাজারটা দেন না কেন, ডাজন্ট ম্যাটার, কোনো লাভ হবে না। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এম এ আজিজ এবং মাসুদুর রহমান তুহিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।